দেখুন, ইডির কাজ নানা দুর্নীতি রহস্যের সমাধান করা, কিন্তু এই মামলায় সেই ইডির কাজকর্মই ক্রমশ রহস্যময় হয়ে উঠেছে। আপনারা টাইম লাইনটা একটু লক্ষ্য করুন। গত 15ই জানুয়ারি এই অনুষ্ঠানেই আপনাদের দেখিয়েছি, যখন রাজ্য সরকার আর রাজ্য পুলিশের তৎকালীন ডিজিপির আইনজীবী হলফনামা দিয়ে 3 সপ্তাহ সময় চেয়েছিলেন, তখন ইডি আর কেন্দ্রের আইনজীবী একেবারে আক্ষরিক অর্থে রেড়ে করে উঠেছিলেন। কেন এত লম্বা সময় লাগবে এই প্রশ্ন তুলে তারা তৎক্ষণাৎ দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। কিন্তু 20 দিনের মধ্যে কাহানি মে টুইস্ট। 180 ডিগ্রি অবস্থান পাল্টে গত 3রা ফেব্রুয়ারি ইডি আর কেন্দ্রের আইনজীবীরাই হলফনামা পড়ে দেখার জন্য বাড়তি সময় চাইলেন। আর আজ ইডি যা করলো তা তো প্রায় নজিরবিহীন। আজ শুনানির সময় ইডি বলল হলফনামা তৈরি, কিন্তু ফাইল করতে আরও কয়েক ঘন্টা লাগবে। কিন্তু কথা হলো, আজ অর্থাৎ 18 তারিখ যে মামলাটা আছে, এটা তো আজ ঠিক হয়নি। ইডির সামনে সুপ্রিম কোর্টে দিন ধার্য হয়েছে 10ই ফেব্রুয়ারি। তো কথা হলো, আজ সকালে শুনানির সময়ের আগে ইডির মনেই হলো না যে হলফনামা পেশ করতে হবে। এখন হলফনামা নেই বলেই আর শুনানিটা হলো না এবং মামলাটা পিছিয়ে গেল পাক্কা 1 মাস। সুতরাং এই কালহরণ বা টাইম বাই করার, টাইম কিল করাটা কি ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত হলে কার স্বার্থে, এই প্রশ্ন তো উঠবেই। আইনজীবী ফিরদৌস শামীম কি বলে? দেখুন, এই মামলা বুঝতে গেলে একটু ক্রোনোলজি বুঝতে হবে। তার কারণ এই কথা কেন বলছি, আমি ক্রোনোলজিটা বললেই বুঝতে পারবেন। 8ই জানুয়ারি 2026 ঘটনা ঘটেছিল। 9ই জানুয়ারি কলকাতা হাইকোর্টে ইডি, 8ই জানুয়ারি যখন রেড চলছিল সেই সময় একবার গিয়ে মেনশন করলেন, কিন্তু সেদিন মামলাটা ফাইল হলো না। 9ই জানুয়ারি এই মামলাটা উঠলো। প্রচুর অ্যাডভোকেট আদালত রুমে ঢুকে গেল, সহ অ্যাডভোকেট সহ অন্য লোকজন, সেই জন্য আদালতে মামলাটা হলো না। মামলাটা ডেফার হয়ে গেল 14 তারিখ। ইন দ্য মিন ওয়াইল ইডি ডিরেক্ট সুপ্রিম কোর্টে ফাইল করে দিল, রিট পিটিশন। 2টো রিট ফাইল করলো, একটা ইডি নিজে এবং তার ডেপুটি ডিরেক্টর, আর একটা হচ্ছে ইডি অফিসাররা। 15 জানুয়ারি 15 জানুয়ারি সুপ্রিম কোর্টের অর্ডার শিটটা আমি একটু দেখতে বলবো। সেখানে খুব ইন্টারেস্টিং, সেখানে এই যে তুষার মেহতার কথা বারবার উঠে আসছে, তিনি মানে কনসার্ন জানাচ্ছেন যে এটা অত্যন্ত সিরিয়াস বিষয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটা হোলসাম এফোর্ট দেওয়া হচ্ছে যে না, মামলাটা কলকাতা হাইকোর্টে পেন্ডিং, তুমি মামলাটা কলকাতা হাইকোর্টে শোনো। ইডি এবং কেন্দ্রের সরকারের পক্ষ থেকে একেবারে তারা বেস্ট এফোর্ট দিয়ে জানাচ্ছে যে না, এটা সিরিয়াস কোয়েশ্চেন ইনভলভ এখানে। তার কারণ সেন্ট্রাল এজেন্সি যখন স্টেটে গিয়ে ইনভেস্টিগেশন চালাতে যায়, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এর আগেও সেন্ট্রাল এজেন্সির ইনভেস্টিগেশনে বাধা তৈরি করেছিলেন, আবার করেছেন। অতএব সিরিয়াস কোয়েশ্চেন অফ ল ইনভলভ। অতএব এবং তার সঙ্গে আরেকটা পয়েন্টও বলা হলো যে এইটা নজিরটা এস্টাবলিশ হয়ে গেলে অন্য রাজ্যেও এই ধরনের হবে, ইডি কোথাও কাজ করতে পারবে না, ইত্যাদি 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 ইত্যাদি। এবার এই সমস্ত সাবমিশনের সাপেক্ষে আদালত অবজারভেশন দিল এবং আদালত একটা নির্দিষ্ট নির্দেশও দিল। কি অবজারভেশন? আদালত বলল, হ্যাভিং হার্ড লার্নেড কাউন্সিল অফ ফর বোথ দ্য পার্টিজ, উই আর অফ দ্য প্রাইমা ফেসি ভিউ that the present petition have raised a serious issue relating to the investigation by the Directorate of Enforcement and other central agency, its interfere by state agencies. Prima facie case made out হয়েছিল বলেই আদালত কিন্তু মামলাটিকে গ্রহণ করেছিলেন এবং গ্রহণ করার পরে কলকাতা পুলিশের পক্ষ থেকে 2টো থানায় এফআইআর করা হয়েছিল। সেই এফআইআর নাম্বারগুলোও কিন্তু কোট করা আছে। এফআইআর নাম্বার 3 and 4 যেটা শেক্সপিয়ার সরণি থানায় রেজিস্টার্ড হয়েছিল, এবং এফআইআর নাম্বার 5 এবং 7 যেটা ইলেকট্রনিক কমপ্লেক্স পুলিশ স্টেশনে রেজিস্টার্ড হয়েছিল। সেই 4টে এফআইআর স্টে করলো কতদিন পর্যন্ত? নেক্সট ডেট অফ হিয়ারিং পর্যন্ত। তারপরে কি হলো? তারপরে সাবসিকুয়েন্টলি তারপরে 10ই জানুয়ারি এলো, আবার ডেফার্ড হলো। তারপরে বোথ পার্টি কনসেন্ট দিল, কারণ আমি তো অর্ডার শিটে যা লেখা আছে সেটাই, বোথ পার্টি কনসেন্ট দিয়ে আবার ডেফার করলো মামলাটা, আবার পরবর্তী দিন হলো। নেক্সট ডেট অফ হিয়ারিং পর্যন্ত কিন্তু স্টে আছে এফআইআর। আসলে কি বলুন তো, এই মামলাটা যদি সত্যি সত্যি হয় সমস্যায় পড়বেন উভয় পক্ষ। কেন কথা বলছি? তার কারণ আজকের দিনে ক্রিমিনাল ল, একেবারে এস্টাবলিশ ক্রিমিনাল ল কি, এই ধরনের ইনভেস্টিগেশন চালাতে গেলে আপনাকে, আমি এর আগেও বলে গেছি এখানে, আপনাকে ইন ক্যামেরা করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের কাছে সেটা আপনাকে সাপ্লাই করতে হবে। করেছিলেন নাম্বার 1। নাম্বার 2, আপনি বলছেন একদিকে ঘটনাটার ভিডিও রেকর্ডিং থাকার কথা। ইয়েস। দ্বিতীয় হচ্ছে, আপনি বলছেন একদিকে প্রেস রিলিজ করে যে কি এভিডেন্স নিয়ে চলে গেছেন
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, একটাও আপনি সার্চ সিজার করতে পারেন, সার্চ করার পর সিজার করতে পারেননি, সমস্ত এভিডেন্স নিয়ে চলে গেছেন। আচ্ছা, যখন আপনি ওই যে ইনভেস্টিগেশন যে প্রিমিসেসে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঢুকছেন, তখন আপনি কি তাকে হিন্ড্রেন্স ক্রিয়েট করার জন্য কোনো প্রকার এফোর্ট নিয়েছিলেন? আপনি যদি ভিডিওগ্রাফ হয় সেটা ভিডিওতে থাকার কথা, দ্বিতীয় হচ্ছে, যখন এভিডেন্স গুলো তুললো, আপনি বলছেন কি এভিডেন্সেস তুললো, আপনি কোনো এফোর্ট নিয়েছিলেন? নিয়ে চলে গেল, আপনি কোনো এফোর্ট নিয়েছিলেন? এই প্রশ্নগুলো আসবে, ফলে এই উভয় পক্ষই বিড়ম্বনায় পড়বে। এই জন্যই মানে সরি, এটা মার্জনা করবেন আমাকে, আসলে আমরা বিভিন্ন ট্যাকটিক্স ইউজ করি, কি বলুন তো, মানে আমাদের দেখুন ফোরাম শপিং হওয়া উচিত না, এটা আইডিয়ালি কি হওয়া উচিত, দেখুন আইডিয়ালি যে মামলার মেরিট সেটাই বলা উচিত, কিন্তু আমার যখন সাধারণভাবে আমরা উকিলরা না কিছু মানে স্বাভাবিকভাবেই কিছু ট্রিক্স ইউজ করতে হয়, কি যখন আমার মামলা খারাপ তখন কি করতে হবে, তখন প্রসিডিউরাল পয়েন্টে, মেনটেনেবল পয়েন্টে আপনাকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন হিয়ারিং করে যেতে হবে। মেনটেনেবল পয়েন্টে মানে কয়েকশো জাজমেন্ট আছে, সেই জাজমেন্টগুলো আপনাকে দেখাতে থাকতে হবে। তার ফলে কি হবে, মামলার ডিউরেশনটা বাড়বে, কি হবে, মামলাটা অনেক বেশি প্রলং হবে। আপনি তো বলতে পারবেন না, কারণ এখানে কোনো আইন নেই দেশে যে বেসিক্যালি মার্জনা করবেন। ম্যাক্সিমাম একটা প্রবাদ বলা যাবে, জাস্টিস ডিলেড এন্ড জাস্টিস ডিনাইড। আর তার বিপরীত আর একটা প্রবাদ আছে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। ফলে এর মধ্যে সাম্যতা রক্ষা করতে হয়। দেখুন সমস্যাটা কি বলুন তো, এই সমস্যাটা হচ্ছে ইন্টেনশনের। দেখুন আমি মনে করি, এবং আমি যার কাছে প্রথম প্র্যাকটিস শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি একটা কথা বলেছেন, কারণ তিনি নিজে একটি রাজ্যের এজি ছিলেন। ফলে মানে যারা স্টেটের পক্ষ থেকে যারা রিপ্রেজেন্ট করেন, এবং আমি প্রায়শই জাস্টিস দীপঙ্কর দত্তর কথা উল্লেখ করি, কারণ তিনি বলতেন যারা সরকার পক্ষের আইনজীবী যারা রিপ্রেজেন্ট করতেন আর্টিকেল 12 অথরিটিকে, তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য 3C ফর্মুলা, যে তোমার ডিউটি আছে টুয়ার্ডস কোর্ট, তোমার ডিউটি আছে টুয়ার্ডস ক্লায়েন্ট মানে সরকারের প্রতি, আর তার সঙ্গে ডিউটি আছে তোমার টুয়ার্ডস সিটিজেনের প্রতি, 3C ফর্মুলা। আর আমার সিনিয়র বলতেন যে কোনো মানে অ্যাডভোকেট জেনারেল বা ওই পর্যায়ের হাইস্ট লেভেলের এর জন্য অন্ততকে মেনটেনেবিলিটি পয়েন্ট নিয়ে আর্গুমেন্ট, তোমার মেরিট কী আছে সেটা দেখো। দুর্ভাগ্য কি জানেন তো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই আইডিয়াল প্র্যাকটিসগুলো ফলো করি না। আমরা কি দেখি, আমরা দেখে নিই আমাকে যে কাজটা অ্যাসাইন করা হয়েছে তার পিছনের কোনো ইন্টারেস্ট আছে কিনা, সেটাকে সার্ভ করতে হবে কিনা, এটাই দুর্ভাগ্য। এখনো পর্যন্ত যা দেখছি তাতে আমার মনে হচ্ছে না যে ভোটের আগে হয়তো বা এই মামলার শুনানি শেষ হবে। নজরুল সাহেব যাই বলুন না কেন, 30 সেকেন্ড না, চাইলে মেনটেনেবিলিটি নিয়ে 30 দিন কেন 300 দিন আর্গুমেন্ট করার মতো জাজমেন্ট আছে। অনেক ধন্যবাদ ফিরদৌস, বিশেষ করে ধন্যবাদ হচ্ছে ওদের পেশাগত জায়গার অন্দরমহলের ছবিটা কয়েকটা ঝলকে ফিরদৌস আমাদের সামনে রাখলো। আমি ইংরেজি প্রবাদটা বললাম, বাংলাটায় হয় যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। যাই হোক, নজরুলদা কিছু বলতে চাইছেন? হ্যাঁ নিশ্চয়ই। দেখুন, সুপ্রিম কোর্টের জজ সাহেবদেরও একটা ভূমিকা আছে। আমার নিজের মামলা বলছি, ক্যাটে মামলা করছিলাম, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট উভয়ই পার্টি ছিল, তারা কিছুতেই এই হলফনামা দিচ্ছিল না। তখন আমি কোর্টকে বললাম যে এরকমভাবে তো অনন্তকাল চলতে পারে না। তখন ক্যাট একটা লাস্ট ডেট দিল, তাতে স্টেট গভর্নমেন্ট একটা কিছু জমা দিল, কিন্তু সেটা যাকে হলফনামা বলে তা নয়, জাজমেন্টে এটা লেখা হয়েছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ডেটের মধ্যে দিতেই পারলো না, জাজমেন্টেও সেটা লেখা আছে। ক্যাট জাজমেন্ট দিয়েছে, আমার পক্ষে এসছে, তো সুপ্রিম কোর্টে জজ সাহেবরা বলতেই পারতেন যে আপনি যথেষ্ট সময় পেয়েছিলেন, এটা যে দাখিল করেননি, আমার কাছে যা তথ্য হয়েছে তারপর আমি জাজমেন্ট। ঠিক নজরুলদা, কিন্তু আমি বলছি যে জজ সাহেবের পক্ষেও আজকে যদি আপনি ভিডিও মানে লাইভ স্ট্রিমিংটা দেখে থাকেন, বাদী বিবাদী দুটো পক্ষ ডেট নিয়ে একমত, এবং একমত শুধু নয়, একবার জজ সাহেব বললেন যে হোলির আগে রাখি, সেখানে দুপক্ষই না হোলির পরে। আমি বলছি এক্ষেত্রে জজ সাহেব, আমি বলছি এর মানে বাদী বিবাদী দুপক্ষ যদি বলেন, আমি বলছি এর পরেও জজ সাহেব বলতে পারেন যে এটাতে যেটা অর্ডার শিটে লেখা আছে যে এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি রেড করবে, আর সেখানে স্টেট গভর্নমেন্টের চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, ডিজি, সিপি তারা গিয়ে সেই রেডে বাধা দেবে, এইরকম প্রেসিডেন্স চলতে পারে না, সিদ্ধান্ত হওয়া উচিত। অতএব জজ সাহেবরা শুনে জাজমেন্ট দিতে পারতেন, ফেরদৌস শামীম বলুক পারতেন কিনা। হ্যাঁ দেখুন, আমি একটা কথা বলি, দেখুন আমি মানে বিভিন্ন দেখুন আইডিয়ালি কি হওয়া উচিত সেটা আপনাকে মানে আমার কথার মধ্য দিয়েই একদম বুঝিয়ে, কিন্তু দেখুন এটা তো ঠিক কথাই, আপনি যদি অপরচুনিটি না দেন, আমি নিজেও বলি একাধিক মামলায় যে প্রায় আমাকে অপরচুনিটি দেওয়া হয়নি এবিডিবিডি। আসলে এইগুলো কিছু সময় আর্টিকেল 12 অথরিটিরা
তাদের পক্ষ থেকে যারা অ্যাপিয়ার করেন, দুর্ভাগ্য এটাই তাদের পলিটিক্যাল বসের কথাই চলেন, এটাই দুর্ভাগ্য যে তাদের পলিটিক্যাল বসের কথাই চলতে গিয়ে আসলে সিটিজেনের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেন না। দেখুন, যে কোনো অপরাধ সংগঠিত হয়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীই করুন বা একজন কুখ্যাত ডাকাতি করুন, অপরাধ সংগঠিত হয় সমাজের এগেনস্টে। ফলে রাষ্ট্রের দায়িত্ব যাতে সমাজের এগেনস্টে যে অপরাধ সংগঠিত হয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই নজির সৃষ্টি করা, যাতে ভবিষ্যতে আর কেউ এই অপরাধ সংগঠিত করার দুঃসাহস না করে। দুর্ভাগ্য এটাই যে আমরা দেখি অপরাধীদের মানে সমাজ দেখছে যে অপরাধীদের তাদের স্ট্যান্ডার্ড কি সেটা দেখে অপরাধের বিচার হয়ে যাচ্ছে নাকি, সেই নিয়ে অনেক প্রশ্ন নিশ্চিতভাবেই অনেকে তুলবেন। আর এই যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে না, একটা ইনভেস্টিগেশন চলাকালীন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঢুকে যাচ্ছেন এবং গিয়ে কি এভিডেন্স নিয়ে চলে আসছেন, এইটা যদি এস্টাবলিশড হয়ে যায় যে তার ফলে শাস্তি হয় না, তাহলে কিন্তু এই যে আমাদের যে সামাজিক ক্রম সেটা কিন্তু সঠিক কোনোদিন থাকতেই পারে না। তার আগে প্রমাণ করতে হবে যে কি ঘটনা, যে ঘটনা প্রমাণ হবে আদালতে, সেই তারিখটাই ক্রমশ, আবার বলছি, তারিখ পে তারিখ পিছিয়ে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।